সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতি নিয়ে। আজকে কিন্তু আবার আমরা করব চ্যাপ্টার 25-এর অঙ্ক। কোন কোন অঙ্কগুলো করব তোমরা কিন্তু এইখানে ভালো করে দেখো, পুরো 12 থেকে 17 পর্যন্ত, অর্থাৎ 12, 13, 14, 15, 16 এবং 17 দাগ পর্যন্ত পুরো কিন্তু আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কতটা, পুরো 1 থেকে 11 পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2-এ। তো সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তার কারণ কিন্তু আগের ভিডিও না দেখলে, পার্ট 1 পার্ট 2 না দেখলে পার্ট 3 কিন্তু একদমই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, চলে যাব 327 পেজ 12 দাগে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 12 দাগের অঙ্ক থেকে। তো দেখো 12 দাগের অঙ্ক থেকে কিন্তু বারবার বলছি, আজকের ভিডিওরও কিন্তু প্রত্যেকটা অঙ্ক প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো 12 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 12 দাগের অঙ্কে বলে দিয়েছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। খুব ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার কত উপরে থাকবে? এদের মধ্যে কোন ঘুড়িটি বলে দিয়েছে, এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তাহলে দেখো খুব ভালো করে না অঙ্কটাকে কিন্তু তোমরা বুঝবে। দেখো আমি দুবার ঘুড়ি ওড়াচ্ছি দুটো জায়গায় দাঁড়িয়ে। ভাবো আমি না প্রথমে এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? এইরকম আমি একটা জায়গাতে এরকম দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছি। ঘুড়ির যে সুতোটা রয়েছে সেই ঘুড়ির সুতোটা কত মিটার লম্বা বলো তো? কত মিটার লম্বা? 250 মিটার, ঠিক আছে? 250 মিটার লম্বা সুতো, এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছি। ঘুড়ির সুতোটা হলো ভাবো এইরকম, ঠিক আছে? ঘুড়ির সুতোটা হলো এইরকম। তো ভাবো ঘুড়ির সুতোটা হলো 250 মিটার লম্বা, 250 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছি। তাহলে এইখানে কিন্তু রয়েছে ঘুড়িটা, ঠিক আছে? এইখানে রয়েছে ঘুড়িটা এখানে উড়ছে। এইবারে ঘুড়িটা এই যে আনুভূমিক রেখার সঙ্গে, আনুভূমিক রেখা মানে হলো এই রেখাটাকে বলা হয় আনুভূমিক রেখা, মানে ভূমিতে যে রেখাটা রয়েছে এই রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করে রয়েছে? দেখো বলেই দিয়েছে কিন্তু 60 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে। দেখো আমি দাঁড়িয়ে এখানে ঘুড়ি, তাহলে আমি ঘুড়ির দিকে তাকিয়ে রয়েছি, মানে কি উন্নতি কোণে দেখছি। কত ডিগ্রি উন্নতি কোণে? 60 ডিগ্রি। আমি যদি রেখাটাকে আরেকটু সোজা করে আঁকি তাহলে রেখাটা হবে এরকম, ঠিক আছে? এইবারে কথাটা হলো জানতে চেয়েছে এই ঘুড়িটা মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে, ঘুড়িটা মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে। তাহলে আমাকে কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে? এইখানে ঘুড়ির আমি নাম দিচ্ছি, যেখানে ঘুড়ি রয়েছে সেখানে নাম দিলাম এ, আর এখানে নাম দিলাম বি, আর এই জায়গাটায় যেখানে আমি দাঁড়িয়ে আছি তার আমি নাম দিলাম সি বলে, ঠিক আছে? তাহলে জানতে চাইছে ঘুড়িটা ভূমি থেকে মানে মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে। তাহলে আমাকে কি বের করতে হবে? এই যে এবির মাপ বের করতে হবে। বোঝা গেল তো? এতটুকুনি ক্লিয়ার। এবারে বলেছে আমি যদি ঘুড়িটা 60 ডিগ্রি উন্নতি কোণে না উড়িয়ে 45 ডিগ্রি উন্নতি কোণে ওড়াই তাহলে কেমন হবে? যদি আমি 45 ডিগ্রি উন্নতি কোণে ওড়াই তাহলে দেখো আমি আবার এখানে দাগ কাটছি, ঠিক আছে? তো আমি দাঁড়িয়ে আছি সেই সিতে, ভাবো আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ঘুড়িটাকে ওড়াচ্ছি। এইবারে আমি কি করব? 45 ডিগ্রি কোণে ওড়াচ্ছি, তখন আমি কিন্তু দাগটাকে এরকম করে দেবো। খুব ভালো করে দেখো আগের বারে এই দাগটা কি করেছিলাম? আগের বারে কিন্তু এই দাগটা অনেকটা উঁচুতে ছিল, এবারে কিন্তু এই দাগটা অনেকটা নিচুতে, ঠিক আছে? আমি এই জায়গাটাতে লিখছি 45 বলে, ঠিক আছে? আমি এই জায়গাটাতে লিখছি 45 বলে। কেন আমি এরকম করলাম? কেন আমি এরকম করলাম? অ্যান্সারে জানতে চেয়েছে ঘুড়িটা দেখো এবার এখানে রয়েছে, ঠিক আছে? ঘুড়িটা এখানে রয়েছে, তো আমি আবার ঘুড়ির নাম দিচ্ছি এ। আচ্ছা এবারে আমি নামগুলোকে এবারে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এবারে আমি ঘুড়ির নাম দিচ্ছি, এখানে ভাবো নাম দিচ্ছি ডি, যেখানে আমি দাঁড়িয়ে আছি তার নাম দিচ্ছি ডি, যেখানে ঘুড়িটা রয়েছে তার আমি নাম দিচ্ছি ই বলে, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি এফ বলে, ঠিক আছে? এবারে তোমরা আমাকে বলো আমি দুটো ছবি এরকম আলাদা আলাদা কেন করলাম? তার কারণ হলো দেখো এই যদি ভূমি হয় না, তাহলে এই সোজাসুজি দাগটাকে আমরা বলি 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো 90 ডিগ্রি, এই হলো 90। তারপরে 90-এর থেকে যদি আমরা আরেকটু কাঁটাটাকে এই দিকে ঘোরাই তাহলে এটা কত ডিগ্রি হবে? 70।
বোঝা গেল। এটা হয়ে যাবে কীভাবে 70 হলেও বা 80 হতে পারে এরকম, বোঝা গেল 80। তারপরে আরও এইখানে কত হবে 70, আরও এইদিকে কত হবে 60, আরও এইদিকে কত হবে 50, তাই না? তাহলে যত আমরা এই দিকে যাব তত কি হবে কোণের মানগুলো কমে যেতে থাকবে, বোঝা গেল। তাহলে তাহলে কোণের মান কম মানে কি হবে, লাইনটা কিন্তু এই দিকে হেলে যাবে, বোঝা গেল, এই দিকে হেলে যাবে। আর কোণের মান যত বেশি হবে তত এই লাইনটা কিন্তু এই দিকে আসবে। আচ্ছা যদি ভাবো বলে দিত, আমি ভাবো আন্দাজে বলছি, ভাবো যদি বলে দিচ্ছে যে ঘুড়িটাকে ওড়ানো হচ্ছে 80 ডিগ্রি উন্নতি কোণে, ভাবো বলে দিয়েছে 80 ডিগ্রি উন্নতি কোণে, সেক্ষেত্রে কিন্তু রেখাটা প্রায় এই রকম থাকবে, বোঝা গেল। সেক্ষেত্রে আমরা দেখব ঘুড়িটা কিন্তু এইখানে উঠছে, ঠিক আছে, ঘুড়িটা কিন্তু এইখানে উঠছে, এরকমভাবে আমরা দাগ কাটবো, বোঝা গেল। তার মানেটা কি তোমরা বুঝতে পারছো তো? যত কোণের মানটা বড় হবে তত এই লাইনটা আরও সোজা হতে থাকবে, এই লাইনটা কী হবে আরও সোজা হতে থাকবে। যত কোণের মান ছোট হবে এই লাইনটা আরও মাটির দিকে পড়ে যাবে, ঠিক আছে, এই মাটির দিকে পড়ে যাবে এই লাইনটা। 60 ছিল, আরও যত কমে যাবে কী হবে, এই লাইনটা নিচের দিকে পড়ে যাবে, 45টা নিচের দিকে পড়ে যাবে। আশা করি বুঝতে পারলে তো। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে কখন ঘুড়িটা মাটি থেকে বেশি উঁচুতে রয়েছে। তোমরা এমনিতেও দেখো ছবি দেখেই বুঝতে পারছো যে প্রথমে আমি যখন 60 ডিগ্রি উন্নতি কোণে ঘুড়ি ওড়াচ্ছিলাম তখন কিন্তু ঘুড়িটা বেশি উঁচুতে ছিল, দেখো মাটি থেকে বেশি উঁচুতে ছিল। আর যখন আমরা কি করলাম 45 ডিগ্রি উন্নতি কোণে ঘুড়ি ওড়াচ্ছি তখন কিন্তু ঘুড়িটা মাটি থেকে অতটাও উঁচুতে নেই, অনেকটাই মাটির কাছাকাছি নেমে এসেছে, তাই না? তাহলে চলো আমরা এবার অঙ্কটাকে স্টার্ট করে ফেলি, একটা একটা করে ত্রিভুজ আমরা আরম্ভ করব। তো দেখো প্রথমেই এই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ ABC। তাহলে প্রথমেই আমরা এরকমভাবে লিখব ত্রিভুজ ABC থেকে পাই বলে আমরা চলো লিখবো, অঙ্কটা স্টার্ট করব, ঠিক আছে। প্রথমেই আমরা এরকমভাবে লিখব এবং এখানে আমরা কোন বাহুটার দৈর্ঘ্য বের করব, এই যে AB, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো ভূমি থেকে ঘুড়িটা কতটা উঁচুতে, এবির মান আমরা বের করব। তাহলে দেখো আমি প্রথমেই এখানে কি লিখব কিন্তু প্রশ্নানুসারে। তাহলে এবির মান আমি বের করব, তাই জন্য আমি এবিকে কোথায় লিখব, এবিকে লিখব কিন্তু ওপরে। আর কোন বাহুটার মান আমরা জানি, এই যে সি থেকে এসির মান জানি, তাকে আমরা কোথায় লিখব, নিচে লিখব, বোঝা গেল। তাহলে দেখো এবি মানে কি লম্ব আর এসি মানে অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ বাই দেখো এবি মানে হলো লম্ব আর এসি মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজকে আমরা কি বলি সাইন। এখানে দেখো কোনটা কত রয়েছে 60 ডিগ্রি, বুঝতে পারলে তো। এবারে আমরা কি করব, মান বসাবো। তাহলে দেখো মান বসালে কেমন হবে, দেখো সাইন 60-র জায়গায় আমরা কত বসাবো, √3/2 সাইন 60-র মান লিখবো। এবির জায়গাতে কত লিখবো জানি না এবির মান। এসির জায়গাতে আমরা কত লিখবো, দেখো এসির মান হলো এই যে দেখো এসি মানে হলো 250, ঠিক আছে, আমরা লিখবো কত 250। এইবারে দেখো কোনাকুনি গুণ করব, 2-এর কোনাকুনিতে রয়েছে এবি, তাহলে এবি আর 2কে গুণ করলে কত হবে এবি ইন্টু 2। আর 250-এর সঙ্গে কাকে গুণ করবো, √3কে, তাহলে কত হবে 250 ইন্টু √3, বুঝতে পারলে। চলো এবারে না আমরা এই 2টাকে এই সাইডে পাঠাবো, 2টা গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হবে 250 গুণ 3 রয়েছে, তাই তো। এবার ভাগ হবে মানে নিচে গিয়ে বসবে 2টা। চলো কাটাকুটি করি, 2-1-কে 2, 2 দিয়ে 250-কে ভাগ করলে কত হবে 125। তাহলে আমরা এবি ইজুগাল টু কত পেলাম, আমরা এবি ইজুগাল টু পেলাম কিন্তু 125, আর এখানে দেখো কত রয়েছে √3। তাহলে এবির মান আমরা কত পেলাম, দেখো এবির মান আমরা পেয়েছি কিন্তু এই যে এবির মান আমরা পেয়েছি কিন্তু 125 √3, ঠিক আছে। এইবারে আমরা দেখব যদি ঘুড়িটা 45 ডিগ্রি উন্নতি কোণে ওড়ানো হয়, 45 ডিগ্রি উন্নতি কোণে ওড়ানো হয় তাহলে ঘুড়িটা এই ভূমি থেকে কতটা উঁচুতে রয়েছে, ঘুড়িটা এই ভূমি থেকে কতটা উঁচুতে রয়েছে। আচ্ছা সুতোটা তো সেই একই 250 মিটার, বোঝা গেল, 250 মিটার লম্বা সুতো। তাহলে এবারে এই ত্রিভুজটার নাম কি DEF, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার লিখবো, এবারে কি লিখবো, ত্রিভুজ DEF থেকে পাই, ত্রিভুজ DEF থেকে পাই বলে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ DEF থেকে পাই। এইবারে দেখো কোন বাহুটার মান বের করব, এই যে EF, ঠিক আছে। তাহলে আমরা চলো আবার লিখবো কি প্রশ্নানুসারে। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি প্রশ্নানুসারে। তাহলে দেখো
আমরা এবারে কি করব, ওপরে কি লিখব, ইএফ, যে বাহুটার মান আমি জানতে চাই। আর কোন বাহুটার মাপ বলে দেওয়া রয়েছে, দেখো ডি থেকে ই। তাহলে দেখো আমরা এখানে কি লিখব, ডিই, তাই না, ডিই লিখব। তাহলে আবার ওই একইভাবে দেখো ইএফ মানে কি, লম্ব, ডিই মানে কি, দেখো এই যে ডি থেকে ই মানে কি, অতিভুজ। তার মানে কত হবে, সেই হবে লম্ব বাই অতিভুজ মানে সাইন। এবারে দেখো কোনটা কত রয়েছে, দেখো 45। তাহলে আমরা এবারে কি লিখব, 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে মান বসাবো। তাহলে মানটাকে আমি এই সাইড করে বসাচ্ছি, ঠিক আছে, এই সাইডে করে আমি বসাচ্ছি। তাহলে বা বলে দেখো আমি লিখছি, দেখো সাইন 45-এর মান আমরা কত বসাবো, সাইন, আচ্ছা আমি এইখানেই করে দিচ্ছি, ঠিক আছে। দেখো সাইন 45-এর মান আমরা বসাবো কত, 1/√2, ঠিক আছে, 1/√2 ইজুগাল টু, দেখো এখানে আমরা এই যে ইএফ, এই ইএফের জায়গাতে কত লিখবো জানি না। তাহলে আমি এখানে কি লিখছি, ইএফ, আর ডিইর জায়গাতে কত লিখবো, দেখো ডিই মানে হলো কিন্তু 250 মিটার। ওকে, তাহলে চলো এবারে আমরা কোনাকুনি গুণ করব। খুব ভালো করে দেখো কোনাকুনি কার সঙ্গে কার করব, যেমন এই দেখো √2 এর সঙ্গে আমরা গুণ করব ইএফকে। তাহলে √2 এর সঙ্গে ইএফকে গুণ করলে কত হবে, √2 ইন্টু ইএফ, ঠিক আছে। আবার দেখো 250-এর সঙ্গে আমি গুণ করব কাকে, 1কে, গুণ করলে কত হবে, 250। এইবারে দেখো √2টা দেখো এখানে গুণ রয়েছে, আমি ওই সাইডে পাঠাবো, পাঠালে কি হবে, হবে কিন্তু ভাগ, 250 ভাগ দেখো কত রয়েছে, √2। বোঝা গেল? এইবারে দেখো খুব ভালো করে ইএফ যেমন আছে দেখো 250/√2 যেমন আছে, আমি √2টাকে তুলে দিতে চাই, এটাকে তুলতে চাই, কারণ আমি বলেছি নিচে হরে রুট রাখা যাবে না, ওটাকে তুলতে হবে। তাহলে তুলতে গেলে কি করব, হরকে একবার √2 দিয়ে গুণ করব, আবার লবকেও করব, এরকমভাবেই তো করে, তাই না। তাহলে ইএফ ইজুকাল টু কত হচ্ছে দেখি, দেখো √2 আর √2 গুণ করলে শুধু 2 হবে, আর উপরে দেখো কত রয়েছে, 250 ইন্টু √2 করলে কত হবে, 250 ইন্টু √2 করলে 250 √2। বোঝা গেল? চলো এবারে আমরা কাটাকুটি করি। তাহলে দেখো 2 1-কে 2, 250-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 125। তাহলে এখানে দেখো আমরা ইএফ ইজুকাল টু কত পাচ্ছি, ইএফ ইজুকাল টু আমরা পাচ্ছি 125√2। এই হয়ে গেল। তাহলে এইবারে দেখো তোমাদেরকে আমি বলেও ছিলাম যেটা, যে দেখো এইখানে ভূমি থেকে ঘুড়িটা অনেক কাছাকাছি রয়েছে, এটা মাটি থেকে ঘুড়িটা খুব একটা কিন্তু উঁচুতে নেই কিন্তু, তাই না। কতটা উঁচুতে রয়েছে, 125√2, তাই না, 125√2। বোঝা গেল? আর এইখানে কিন্তু ঘুড়িটা এই মাটি থেকে অনেকটাই উঁচুতে রয়েছে, সেটা হলো 125√3, আর এটা মাটি থেকে অতটা উঁচুতে নেই, 125√2। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো যে কখন ঘুড়িটা মাটি থেকে উঁচুতে থাকবে, যখন কোণটা অনেক বেশি থাকবে। কোণটা যদি 60, ভাবো কোণটা যদি 60 ডিগ্রি না হয় 70 ডিগ্রি হতো, ঘুড়ি আরও উঁচুতে থাকতো। 80 ডিগ্রি থাকলে আরও উঁচুতে, 90 ডিগ্রি থাকলে আরও উঁচুতে, এরকম ব্যাপার আর কি। বোঝা গেল? আর যত তোমার নামবে, ঠিক আছে, কোনটা 60 ডিগ্রি থেকে 50 থেকে 45, 40, 30, তত কী হবে, ঘুড়িটা মাটির অনেক কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, চলো এবার অ্যান্সারটা আমাদের একটু লিখতে হবে। কি বলে দিয়েছে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটা কত উঁচুতে থাকবে আমরা বের করলাম। বলে দিয়েছে এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এরকমভাবে, অ্যান্সারে লিখব, যখন ঘুড়িটি 60 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে, 60 ডিগ্রি উন্নতি কোণে উঠছে, 60 ডিগ্রি উন্নতি কোণে উঠছে, তখন সেটি বেশি উঁচুতে রয়েছে, বেশি উঁচুতে আমরা কি লিখব, রয়েছে। ঠিক আছে, তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল কতর দাগের অঙ্কটা শেষ হয়ে গেল, কিন্তু 12র দাগ। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 13র দাগে।
তাহলে দেখো এবারে আমরা করব প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং সেই অঙ্কটা 13 দাগের অঙ্ক। দেখো বলে দিয়েছে উড়োজাহাজে একজন যাত্রী কোনো এক সময় তার একই পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক তার বিপরীত পাশে শহীদ মিনারটি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 রুট 3 মিটার উঁচুতে অবস্থিত থাকেন, তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত? তাহলে দেখো আমি এখানে না একটা উড়োজাহাজ আঁকছি, মানে একটা প্লেন। ভাবো এটা হলো একটা প্লেন, ঠিক আছে, এই হলো একটা প্লেন। তো এই প্লেনে করে কোনো একটা মানুষ যাচ্ছে, একজন যাত্রী, সেই যাত্রীটা এইখানে বসে রয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা লোক এই উড়োজাহাজে বসে রয়েছে, এবং সেইখান থেকে এই উড়োজাহাজ থেকে, খুব ভালো করে দেখবে, এই উড়োজাহাজ থেকে আমি যদি এইখান থেকে আঁকি, দুটো জিনিসকে দেখতে পাচ্ছে, দুটো জিনিসকে। কি কি সেই দুটো জিনিস? আমি যদি আরেকবার একটু মুছে ভালো করে আঁকি, তাহলে উড়োজাহাজ থেকে দুটো জিনিস দেখতে পাচ্ছে। দেখো এরকমভাবে দুটো জিনিসকে কিন্তু দেখতে পাচ্ছে। কি কি সেই দুটো জিনিস দেখতে পাচ্ছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এইখান থেকে দেখছে, এইখানে প্রথমে কাকে দেখছে? হাওড়া স্টেশনকে, ঠিক আছে। এখানে দেখো রয়েছে কি হাওড়া স্টেশন, এবং সেটা কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? দেখো উড়োজাহাজ থেকে ভূমির দিকে দেখছে। তাহলে আমি না একটা ভূমিকে আগে এঁকে ফেলি, ঠিক আছে। এরকম একটা ভূমি রয়েছে, তো এই দিকে দেখছে হাওড়া স্টেশনকে, আর এই দিকে দেখছে কাকে? শহীদ মিনারকে। তো খুব ভালো করে দেখো, এইখানে একটা লোক উড়োজাহাজে করে যাচ্ছে, এরকম একটা লোক উড়োজাহাজে করে যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু সে দেখছে হাওড়া স্টেশন আর শহীদ মিনারকে। হাওড়া স্টেশনকে যখন দেখছে তখন সে কত ডিগ্রি কোণে দেখছে, কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? 60 ডিগ্রি। তাহলে অবনতি কোণ আঁকতে গেলে না আমাদেরকে উপরের দিকে এরকম একটা বাহুকে এঁকে নিতে হবে, তারপরে কিন্তু আমাকে অবনতি কোণ আঁকতে হবে, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 হলে এই কোণটাও হবে 60, বোঝা গেল? এরকমভাবে অবনতি কোণ কিন্তু উপরে আঁকতে হয়, ঠিক আছে, তারপরে নিচে আঁকতে হয়। এবং হাওড়া স্টেশনকে দেখার পরে শহীদ মিনারকে দেখছে। আমি হাওড়া স্টেশন বলে এখানে এইচ বলে লিখছি, শহীদ মিনার তাই জন্য এস বলে লিখছি, ঠিক আছে। শহীদ মিনারকে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? 30 ডিগ্রি। তাহলে আমি এইখানে লিখছি কত? 30 ডিগ্রি। আর এখানে 30 হলে এই জায়গাটাতেও হবে কিন্তু 30, ঠিক আছে। এইবারে বলে দিয়েছে এই যে প্লেনটা, এই প্লেনটা আকাশ থেকে ভূমির দূরত্ব কত, বা মাটি থেকে আমি যদি বলি প্লেনটা কত উঁচুতে রয়েছে, মাটি থেকে প্লেনটা কত উঁচুতে রয়েছে, এই যে মাটি ভূমি থেকে প্লেনটা কতটা উঁচুতে রয়েছে সেটাও দেখো বলে দিয়েছে কিন্তু 545 রুট 3, দেখবে বলে দিয়েছে 545 রুট 3। এই বাহুটার দৈর্ঘ্য কত? 545 রুট 3। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত। তো দেখো আমি এখানে এবারে নাম দিয়ে দিচ্ছি, এখানে জি বলে দিচ্ছি, আর এখানে আমি এই যেখানে মানুষটা বসেছিল সেই প্লেনটা যেখানে রয়েছে, এইটা হলো প্লেন, এই বিন্দুটা হলো প্লেন, আমি সেটাকে এম বলে দিচ্ছি, হ্যাঁ এম এখানে, বা আমি এরোপ্লেনের এ বলে লিখছি, এখানে এরোপ্লেন রয়েছে তো এই বিন্দুটাতে আমি এ বলে লিখছি। তাহলে জানতে চেয়েছে কি এইচ থেকে এস এর দূরত্ব কত। তাহলে দেখো এইচ থেকে এস এর দূরত্ব কিন্তু আমি একেবারে বের করতে পারবো না, আমাকে কি করতে হবে? আগে এইচ থেকে জি এর মাপটা বের করতে হবে, তারপর জি থেকে এস এর মাপটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো তোমরা এখানে দুটো কিন্তু ত্রিভুজ রয়েছে। কোথায় দেখো দুটো ত্রিভুজ রয়েছে? এই যে দেখো এই একটা ত্রিভুজ যার নাম হলো এ এইচ জি, দেখতে পেয়েছ তো? এ এইচ জি, এই একটা ত্রিভুজ। দেখো এ এইচ জি, এই একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এই বাহুটার মাপ হলো কত? 545 রুট 3। আবার একটা দেখো এইখানে ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজটার নাম হলো এ জি এস, দেখতে পেয়েছো? এ জি এস। সেই ত্রিভুজটারও কিন্তু এই বাহুটা একই, তো এই যে এজি বাহুটা কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই কমন বাহু, ঠিক আছে। তাহলে আমরা একটা একটা করে ত্রিভুজ বের করব। তাহলে আমরা এই বাহুটা বের করতে চাই আগে, তাহলে এই ত্রিভুজটার নাম এ এইচ জি। তাহলে আমরা চলো এরকমভাবে লিখব, ত্রিভুজ এ এইচ জি থেকে পাই। তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ এ এইচ জি থেকে পাই, ঠিক আছে, সেইটা আমরা আগে করব। তাহলে দেখো এখানে কোন বাহুটা আমি বের করতে চাই আগে আমি এখানে লিখে ফেলি তো প্রশ্নানুসারে বলে, প্রশ্নানুসারে কোন বাহুটা আমি বের করতে চাইছি, এই যে
এইচ থেকে জি, তাহলে দেখো আমি আগে এখানেই লিখবো কি এইচ থেকে জি বা জি থেকে এইচ, তারপরে বলে দেওয়া রয়েছে কোন বাহুটা এজি, তাহলে আমি নিচে লিখছি কি এজি। তাহলে এইটা কি জিএইচ মানে ভূমি, এজি মানে লম্ব, ভূমি বাই লম্বকে আমরা কি বলি কট। কত ডিগ্রি এটা, এই যে দেখো 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা কত লিখবো 60 ডিগ্রি। তাহলে বলো কট 60 ডিগ্রির মান কত 1/√3। ওকে, আচ্ছা জিএইচ এর মান জানি না, তাই তো। এজির মান কিন্তু আমরা জানি, কত জানি দেখো এজির মান হলো কিন্তু এই যে দেখো এ থেকে জি এর মান হলো কত 545√3। তাহলে আমরা কত লিখবো 545√3। ওকে, কোনাকুনি গুণ করে ফেলি, চলো কোনাকুনি গুণ। √3-এর সঙ্গে জিএইচকে গুণ করলে কত হবে √3 ইন্টু জিএইচ, আর এই যে 545√3-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 545√3 হবে। এইবারে দেখো √3টা কী রয়েছে গুণ, ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 545√3, আর এই যে এই 3টা এই সাইডে চলে গেলে কী হবে ভাগ হয়ে যাবে। তাহলে কী হবে √3 কেটে গেল, তাহলে জিএইচ ইজুকাল টু কত, জিএইচ ইজুকাল টু হলো এই যে দেখো 545। ঠিক আছে, তাহলে জিএইচের মান আমরা কত পেলাম, এই যে জি থেকে এইচ বা এইচ থেকে এই যে জি, এইটুকুনির মান আমরা কত পেলাম 545। এবারে আমরা দেখব এই যে এই জায়গাটা জি থেকে এস এর মান কত। ঠিক আছে, জি থেকে এস এর মান এই যে খুব ভালো করে দেখবে কিন্তু এই যে জি থেকে এস এর মান কত আমরা কিন্তু এবারে বের করব। তাহলে এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো এ জি এস, তাই তো এ জি এস। তাহলে আমরা এখানে কি লিখবো ত্রিভুজ এ জি এস থেকে পাই বলে কিন্তু আমরা লিখব। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নানুসারে দেব। তাহলে চলো আমরা প্রথমেই এখানে কি লিখব প্রশ্নানুসারে। তাহলে লিখব কি প্রশ্নানুসারে, কোন বাহুটার মান আমরা বের করতে চাইছি, চাইছি কিন্তু জি থেকে এস। তাহলে চলো আমরা এখানে প্রথমেই লিখব কি জি এস। কোন বাহুটার মান বলে দেওয়া রয়েছে দেখো এ থেকে জি, সেটাকে নিচে লিখব এ থেকে জিকে। ঠিক আছে, তাহলে জিএস মানে কি জি থেকে এস মানে ভূমি, আর এজি মানে লম্ব। তাহলে ওপরে ভূমি নিচে লম্ব, ভূমি বাই লম্বকে কি বলি কট। কত রয়েছে 30, বোঝা গেল। চলো এবারে আমরা মান বসাই, মান বসিয়ে করি, তাহলে খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। দেখো আমি এইখান থেকে করছি বা, তাহলে দেখো কট 30-র জায়গাতে আমরা কত বসাবো √3, তাই না। তারপরে দেখো জিএস এর মান জানি না, কিন্তু আমরা এজির মান কিন্তু জানি। এজির মান কত, এজির মান হলো কিন্তু 545√3, তাই না। চলো এবারে আমরা কি করব, দেখো দাগের নিচে রয়েছে 545√3 মানে কি ভাগ, এই সাইডে চলে আসলে কি হবে গুণ হয়ে যাবে √3-এর সাথে। √3-এর সঙ্গে আমি গুণ করব কত 545√3, আর এই দিকে পড়ে থাকবে কি জিএসটা। তাহলে দেখো √3 আর √3 গুণ করলে শুধু 3, আর এখানে দেখো কত রয়েছে 545, আর এখানে জিএস। তাহলে দেখো 3 আর 545 যদি আমি গুণ করি, 545 আর 3কে যদি আমি গুণ করি তাহলে কত হবে 3 5 15 5, হাতে রয়েছে 1, 3 4 12 আর 1 13, হাতে রয়েছে 1, 3 5 15 আর 1 16, অর্থাৎ 1635। ঠিক আছে, তাহলে জিএস ইজুকাল টু আমরা কত পেলাম দেখো, জিএস ইজুকাল টু আমরা দেখো এখানে পেয়েছি এই যে জি থেকে এই যে এস পর্যন্ত কত পেলাম 1635। তাহলে দেখো এইটুকুনি হলো 545 আর এইটুকুনি 1635। তাহলে পুরো এই হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত বের করতে গেলে এইটাকে আর এটাকে আমরা যোগ করব, তাই না। তাহলে চলো উত্তরে দেখো কী জানতে চেয়েছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত। তাহলে দেখো আমি এখান থেকে এরকমভাবে লিখছি। ঠিক আছে, হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব, শহীদ মিনারের কি লিখবো আমরা শহীদ মিনারের দূরত্ব। তাহলে কত হবে দূরত্ব, তাহলে এইটুকুনি কত 545, তার সাথে আমরা যোগ করব কাকে এই যে জি থেকে এস কতটা 1635 দুটোকে আমরা যোগ করি তাহলেই হয়ে যাবে। তাহলে 1635-এর সঙ্গে 545-কে যোগ করব, তাই তো। দেখো 545-কে যদি আমি দেখি যোগ করি তাহলে কত হচ্ছে,
5 5 10 শূন্য, হাতে রয়েছে 1, 7 আর 1 8, তারপরে দেখো এখানে কত হচ্ছে 11 1, আবার হাতে রয়েছে 1, 2180, 2180 পাশে কি লিখবো, মিটার বলে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 14 দাগের অঙ্কটা। তো দেখো 14 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া এবং পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আচ্ছা, আমি যদি অল্প অল্প করে লিখে অঙ্কটাকে করি তাহলে কেমন হবে দেখো। দেখো প্রথমে আমি একটা ভূমিকে আঁকছি, বাবা এই হলো একটা ভূমি, ঠিক আছে, এই হলো একটা ভূমি এবং এই ভূমির ওপরে একটা বাড়ি রয়েছে। আচ্ছা, বাড়িটা কত তলা সেটা কিন্তু বলে দেয়নি, আচ্ছা বলে দিয়েছে 3তলা বাড়ি, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা 3তলা বাড়ি রয়েছে, তো আমি না এখানে একটা 3তলা বাড়িকে এরকমভাবে আঁকছি। এই হলো একটা 3তলা বাড়ি, ঠিক আছে, এই হলো একটা 3তলা বাড়ি আর এই হলো 3তলা বাড়ির ছাদ, ঠিক আছে, এই হলো 3তলা বাড়ির ছাদ। তাহলে এই ভূমির ওপর অবস্থিত একটা বাড়ি রয়েছে, 3তলা বাড়ি। আচ্ছা, 3তলা বাড়ির ছাদে না একটা পতাকা রয়েছে। তাহলে এই হলো 3তলা বাড়ি, সেই বাড়ির ছাদে একটা এরকম পতাকা রয়েছে, ঠিক আছে, এরকম পতাকা তোমরা বুঝতে পেরেছো তো, এরকমভাবে ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ রয়েছে, এরকম একটা পতাকা রয়েছে। তাহলে এই হলো, আমি যদি এরকমভাবে নাম দিই না তাহলে কেমন হবে দেখো, এই হলো এই যে বিন্দুটা এইটা হলো ছাদ, এই ছাদ, আর এই ছাদের মধ্যে পতাকা রয়েছে। তাহলে যেখানে পতাকার গোড়া, সেই গোড়ার আমি নাম দিচ্ছি এ বলে। এই হলো বাড়ি, বাড়ির গোড়ার আমি নাম দিচ্ছি বি বলে। পতাকার এইটা গোড়া, আর আমি পতাকাকে আরেকটু বড় করে আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, বেশ পতাকাটাকে আরেকটু বড় করে আঁকলাম, ঠিক আছে, এই হলো একটা পতাকা, ঠিক আছে, এই হলো একটা পতাকা। তাহলে এই হলো পতাকা, ঠিক আছে। তাহলে এই হলো কি আমাদের যে এই যে পতাকার গোড়া, আর এইটা হলো কি পতাকার মাথাতে আমি নাম দিচ্ছি সি বলে, ঠিক আছে। এইবারে দেখো ঠিক কি বলে দিয়েছে আমাদেরকে, দেখো বলে দিয়েছে রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে, তাহলে এই ভাবো রাস্তার কোনো একটা জায়গা, তাহলে এই হলো রাস্তার কোনো একটা জায়গা যার আমি নাম দিচ্ছি ডি বলে। তাহলে বলে দিয়েছে রাস্তার কোনো একটা জায়গা থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া, পতাকা দণ্ডের চূড়া কোন জায়গাটা, এই হলো পতাকা দণ্ডের চূড়া, মানে পতাকার মাথা, দেখতে পাচ্ছ তো, পতাকা দণ্ডের চূড়ার উন্নতিকোণ কত বলে দিয়েছে, দেখো পতাকা দণ্ডটির চূড়ার উন্নতিকোণ দেখো বলে দিয়েছে 50 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটা হলো কি 50 ডিগ্রি, পতাকার দণ্ডের চূড়ার উন্নতিকোণ। এবং তারপরে দেখো বলে দিয়েছে পাদদেশের উন্নতিকোণ, অর্থাৎ পতাকা, দেখো এইটা হলো 3তলা বাড়ির ছাদ, কিন্তু মনে রাখবে এটা হলো ছাদ, ছাদের ওপর এইটা হলো পতাকা, ঠিক আছে, এই লাইনটা হলো পতাকা, এ থেকে সি অবধি পতাকা। এবারে দেখো বলে দিয়েছে এইখান থেকে পতাকার যে পাদদেশ, অর্থাৎ পতাকার যে এই যে যেখানে পোতা রয়েছে পতাকার যে নিচটা, পতাকার পাদদেশের উন্নতিকোণ দেখো কত বলে দিয়েছে কিন্তু 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি, বোঝা গেল। এইবারে আমাদের কাছে তাহলে জানতে কি চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু 3তলা বাড়িটির উচ্চতা কত, 3তলা বাড়ির উচ্চতা মানে কত, বি থেকে এই যে এ পর্যন্ত উচ্চতা কত, আর পতাকাটার মাপ কত বলে দিয়েছে, পতাকা মানে হলো এই যে এ থেকে পোতা হয়েছে লাঠিটা সি অবধি, এই যে পতাকাটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে জানো, বলে দিয়েছে কিন্তু 3.3 মিটার, ঠিক আছে, 3.3 মিটার। তাহলে চলো আমাদেরকে বাড়িটা কত লম্বা সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কিন্তু দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো দুটো ত্রিভুজ, কি কি ত্রিভুজ, একটা হলো ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজটা এই যে দেখো এ, যদি আমি দেখো বলি এ বি সি, তাই তো, এ বি ডি, সরি, এই যে এ বি ডি, দেখতে পাচ্ছ এ বি ডি, এ বি ডি, যার উন্নতিকোণ দেখো এখানে কত লেখা রয়েছে, ছোট ত্রিভুজের উন্নতিকোণ 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা জানতে চাই কি এ বির মাপ কতটা, বাড়ির দৈর্ঘ্য জানতে চাইছে, বাড়িটা কত উঁচু, তাহলে মানে বি থেকে এ অবধি জানতে চাইছি। তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখবো, এই যে ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি ডি, সরি, ত্রিভুজ এ বি ডি, তাহলে আমরা এখানে কি লিখবো, ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে আমরা দেখো এখানে লিখবো, ত্রিভুজ এ বি ডি থেকে পাই।
এইবারে দেখো ত্রিভুজ এবিডি থেকে পাই লিখলাম, প্রশ্নানুসারে লিখব। দেখো আমরা এখানে কি লিখব, প্রশ্নানুসারে। আচ্ছা, কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই সেটাকে আমি উপরে লিখি। কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই, এই যে দেখো এ থেকে বি, তাই না, এ থেকে বি এইটা বের করতে চাই, ওপরে লিখব এ বি। নিচে আমি কোন বাহুটা লিখছি, এই যে বি থেকে ডি, এই বাহুটাকে লিখছি নিচে বিডি। তাহলে তোমরাই আমাকে বলো এবি মানে কি, লম্ব, বিডি মানে ভূমি, তাই না, উপরে লম্ব নিচে ভূমি লিখেছি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, ট্যান। কোনটা কত রয়েছে, এই যে দেখো কোনটা দেখো রয়েছে 45, তাহলে দেখো আমি এখানে কোন কত লিখছি 45। তাহলে তোমরাই আমাকে বলো ট্যান 45-এর মান কত হবে, 1 হবে। এ বি যেমন আছে থাক, নিচে দেখো কি রয়েছে বিডি যেমন আছে থাক। এইবারে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো বিডি দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে আসলে কি হবে, গুণ হয়ে যাবে, একের সঙ্গে গুণ করে দিলে কত হবে, একের সঙ্গে আমি যদি বিডিকে গুণ করে দিই তাহলে কি হবে, বিডি ইজুকাল টু কী হবে, এ বি। বোঝা গেল? তাহলে এটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ বলে। ঠিক আছে, তাহলে ছোট ত্রিভুজটা তো আমরা করে ফেললাম। চলো এবারে আমরা দেখব বড় ত্রিভুজটা। বড় ত্রিভুজ মানে কোনটা, বড় ত্রিভুজ মানে সি থেকে শুরু হবে, সি থেকে শুরু করে পুরো একদম বি, এবং বি থেকে শুরু করে এই যে ডি পর্যন্ত, দেখতে পাচ্ছ তো, দেখো তাহলে বুঝতে পারলে কোন ত্রিভুজটা, এই যে বড় সমকোণী ত্রিভুজটা দেখো ভালো করে, বড় সমকোণী ত্রিভুজ যার নাম হলো বিডিসি। ঠিক আছে, বিডিসি। তাহলে চলো বিডিসি, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে চলো আমি এখানে এরকমভাবে লিখছি, ত্রিভুজ বিডিসি থেকে পাই বলে দেখো আমি এখানে লিখছি, ত্রিভুজ বিডিসি থেকে পাই। ঠিক আছে, ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে দেখো বিডিসি ত্রিভুজেও আমি কোন বাহুটাকে ওপরে লিখবো আর কোন বাহুটাকে নিচে লিখবো বলো তো, দেখো প্রশ্নানুসারে, দেখো আমি এখানে থেকে লিখছি প্রশ্নানুসারে। ঠিক আছে, তো এখানে তোমরা চাইলে যে কোনো বাহুকে ওপরে আর নিচে লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমি না লম্বটাকেই ওপরে লিখছি। লম্ব মানে কোনটা, এই যে বি থেকে শুরু করে, এই যে লম্ব কোনটা হবে, এই যে পুরো বড় ত্রিভুজটার লম্ব হলো এই যে সি থেকে পুরো বি পর্যন্ত, বা আমি বলতে পারি বি থেকে সি পর্যন্ত। তাহলে বিসি লম্ব, আর ভূমি কোনটা, এই যে বিডি, বিডি হলো ভূমি, তাই তো। তাহলে আমি লম্বটাকে ওপরে লিখি, লম্ব দেখো কি রয়েছে, লম্ব রয়েছে পুরো একদম সি থেকে বি, মানে আমি বিসি বলে লিখছি। আর ভূমি কোনটা, বি থেকে ডি পর্যন্ত, আমি বিডি বলে লিখছি। লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো, ট্যান। পাশে আমরা কি লিখবো, 50 ডিগ্রি, কারণ বড় ত্রিভুজের কোণ কিন্তু খুব ভালো করে দেখবে, বড় ত্রিভুজের কোণ হলো এইটা, এই যে দেখো বড় ত্রিভুজের কোণ হলো কত, 50 ডিগ্রি। ঠিক আছে, বড় ত্রিভুজের কোণ 50। চলো তাহলে 50 ডিগ্রি লিখলাম। 50 ডিগ্রির মান দেখো বইতে বলেই দিয়েছে, কোনো রকম সমস্যা হবে না। বড় ত্রিভুজের মান দেখো কত বলে দিয়েছে, এই যে tan 50-এর মান 1.192। ঠিক আছে, তাহলে আমি tan 50-এর জায়গায় লিখবো 1.192। ঠিক আছে, বিসি, এই যে বিসি এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, বিসি মানে কোনটা, এই যে বি থেকে সি। আচ্ছা, বি থেকে সি আবার দুটো ভাগে বিভক্ত, এ থেকে বি, এই যে এ থেকে বি, আবার দেখো এই যে এ থেকে সি পর্যন্ত, তাই না, এ থেকে সি পর্যন্ত। তাহলে আমরা বিসির জায়গাতে কি লিখতে পারি, বি থেকে এ মানে এ বি, প্লাস আবার দেখো এই যে এ থেকে সি মানে পতাকাটা, তাই না, তাহলে এ থেকে সি এসি। নিচে দেখো রয়েছে বিডি, এটাকে যেমন আছে দেখে দেখে টুকবো বিডি। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখবে, এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, দেখো আবার আমি লিখছি 1.192। ঠিক আছে, আচ্ছা 1.192 যেমন আছে। এইবারে খুব ভালো করে দেখো, এ বি যেমন আছে আমি দেখে দেখে টুকে দিই, প্লাস এসির জায়গাতে আমরা কি লিখবো, এসি মানে কোন অংশটা, এসি মানে হলো পতাকাটা। দেখো এই যে দেখো এ হলো পতাকার পাদদেশ মানে গোড়া, আর পতাকার চূড়া সিতে মানে এসি, এসি হলো কি পতাকাটা। তাহলে এসির মাপ কিন্তু আমরা জানি, দেখো মানে পতাকার মাপ কিন্তু জানি 3.3, তাই না। আচ্ছা, বিডির জায়গাতে কি লিখবো, এখানে দেখো লেখাই আছে বিডি ইজুকাল টু কি লেখা রয়েছে, এ বি। তাহলে আমি বিডির জায়গায় কি লিখছি, এ বি। ঠিক আছে, চলো এবারে দেখো এ বি দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে চলো আমরা গুণ করে দেবো, এ বির সঙ্গে এই পুরোটা গুণ করলে দেখো কি হবে, হবে 1.192 এ বি ইজুকাল টু, এখানে কি থাকছে, এ বি প্লাস 3.3। বোঝা গেল? এইবারে দেখো আমরা কি করব,
খুব ভালো করে দেখবে এই এবিটাকে না সমান চিহ্নের এবার এই সাইডে আনবো। তাহলে দেখো আমি এবার এই দিকে দেখো লিখছি, তাহলে দেখো 1.192 যেমন আছে 1.192 এবি। এবারে দেখো এই এবিটাকে আমি যদি সমান চিহ্নের এই সাইডে আনি তাহলে কি হবে, দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে প্লাস এবি সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হয়ে যাবে মাইনাস এবি। আর সমান সমান এই দিকে দেখো কত পড়ে রয়েছে, এই দিকে যেমন দেখো পড়ে রয়েছে 3.3। বোঝা গেল? তাহলে এইবারে দেখো আমরা এখানে এবারে দাগ কেটে করছি, দেখো আমি এই দিকে এবারে দাগ কাটছি, দেখো খুব ভালো করে দেখবে, দেখো 1.192 এবি আর এখানে এবির আগে কিছু নেই মানে কি 1, তাহলে আমরা এই যে দেখো এই যে 1.192 সেখান থেকে আমি যদি 1কে বিয়োগ করি তাহলে কত হবে, হবে কিন্তু 0.192। তাহলে এখানে থাকবে কত, বিয়োগ করলে এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটাকে বিয়োগ করলে আমরা পাবো 0.192 এবি, ঠিক আছে, ইজুকাল টু এখানে দেখো কত রয়েছে 3.3। বোঝা গেল? এইবারে এইটাকে এই যে 0.192টা দেখো গুণ রয়েছে, এবার এই সাইডে পাঠালে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এবি ইজুকাল টু কত হবে, 3.3 যেমন রয়েছে ভাগ হবে কি হবে, তাহলে 0.192, ঠিক আছে, 0.192। এবার আমরা কি করব, দশমিকগুলোকে তুলব। আচ্ছা আমি এইরকম একটা ফাঁকা জায়গাতে করছি, হ্যাঁ দেখো এবি ইজুকাল টু তাহলে হবে এই তো এখানে রয়েছে 0.192। এবার দেখো আমি যদি দশমিকগুলোকে তুলে দিই তাহলে কেমন হবে, দশমিক তুলে দিলে নিচে লিখবো 1, দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা 0, আবার দেখো এই দশমিকটাকে তুলে দিলে ওপরে 1 লিখবো, দেখো দশমিকের পরে 1 2 3, 1 2 3। বোঝা গেল? চলো এবার আমরা কাটাকুটি করি, দেখো নিচে 0 পরে 0 কাটবো। তাহলে এবারে দেখো কি পড়ে থাকছে, তাহলে দেখো এবারে কি পড়ে থাকছে এখানে, এবি ইজুকাল টু, খুব ভালো করে কিন্তু দেখবে উপরে তার মানে পড়ে রয়েছে 33 × 100 মানে কত 3300, আর নিচে কত পড়ে রয়েছে 192। চলো এবারে আমরা ভাগ করি, দেখি ভাগ করলে কত হচ্ছে। তো দেখো 3300 তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 192 দিয়ে। তাহলে দেখো 192 এককে কত হবে 192, তাহলে এখানে দেখো বিয়োগ করলে কত হবে 8, 19 আর 1 20, তাহলে হবে কত 13। বোঝা গেল? আবার দেখো আমরা এখানে তো 1 রয়েছে, আচ্ছা শূন্যটাকে নিচে না পাবো, তো দেখি 192 সাতে কত হয়, 7 2 14, 4 হাতে রয়েছে 1, 7 3 7 9 63 আর 1 64, 4 হাতে কত রয়েছে 6, 7 1 7 আর 6 13। তাহলে আমরা দেখো এখানে কত পাবো, পাবো কিন্তু 1344। তাহলে এবারে দেখি আমরা এখানে বিয়োগ করে কত পাবো 6, তারপরে এখানে 4 আর 1 কত 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3। এবারে দেখো আমরা কি করব, দশমিক দিয়ে 0 আনবো, কত হলো, হলো কিন্তু 360। তাহলে এবারে দেখি 192 2 কত হয়, 192 2 2 দুগুণে 4, 2 9 18 8 হাতে কত রয়েছে 1, তাই তো, আবার 2 1 2 আর 1 3 হচ্ছে, তাই তো। তাহলে আবার আমরা এখানে কি করব, 192 1কে 192, তাহলে দেখো আবার এখানে বিয়োগ করলে হবে 8, তাহলে এখানে হবে কত 16, ঠিক আছে। দশমিক আছে বলে আবার আমরা এখানে কত বসাবো, 0 বসাবো। তো দেখি 192 8 কত হয়, 192 8 8 দুগুণে 16, হাতে রয়েছে 1, 9 8 72 আর 1 73 3 হাতে কত রয়েছে 7, 8 1 8 আর 7 15। তাহলে দেখো এখানে 8 হচ্ছে কত, 8 হচ্ছে কিন্তু 1536, বিয়োগ করলে 4, আবার 3 আর 1 কত 4, তাহলে এখানে হবে কত 4 আর 144। তাহলে আবার 144 আছে মানে আমরা কত দূর পর্যন্ত পড়বো বলো তো। তাহলে আবার দেখো এখানে দশমিক আছে বলে আবার আমরা এখানে 0 বসাবো। তাহলে এবারে তোমরা বলো কত দূর পর্যন্ত আমরা পড়বো, আবার কিন্তু আমরা পড়বো এই দেখো 7, 192 সাথে কত, 192 সাথে হলো 1344, ঠিক আছে। তাহলে আর দেখো করবার দরকার নেই, কারণ দশমিকের পর 3টে ঘর হয়ে গেলে আর করতে হবে না। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সার কত বসাবো, এবি ইজুকাল টু, দেখো এখানে রয়েছে দেখো 17 দশমিক কত বসাবো, খুব ভালো করে দেখো এখানে দশমিকের পরে না আমি দুটো সংখ্যা লিখবো, দশমিকের পরে এখানে দেখো রয়েছে কত 18, 18 লেখার আগে দেখবো 18-র এই যে পরের সংখ্যাটা কত 7, যদি 5-এর বেশি হয়, যদি 5 বা 5-এর বেশি হয় এই 7টা এই সংখ্যাটা, তাহলে 18কে এক ঘর বাড়িয়ে দিয়ে তোমরা 19 করে দেবে, ঠিক আছে।
বোঝা গেল। আর যেহেতু ভাগটা মেলেনি তাই জন্য এখানে কিন্তু তোমরা প্রায় বলে লিখবে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে আমরা শুধু উত্তরে লিখব, কি লিখব, বাড়িটির উচ্চতা। তাহলে এখানে আমরা শুধু লিখব বাড়িটির উচ্চতা। কত লিখব বাড়িটার উচ্চতা? বাড়িটার উচ্চতা দেখো আমরা পেয়েছি কত, 17.19 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা কিন্তু শেষ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো চলে যাব আমরা এবারে নেক্সট অঙ্কতে। তো দেখো এবারে আমরা কিন্তু করব এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট অঙ্ক এই চ্যাপ্টারের, সেটা হলো কিন্তু 15 দাগ। দেখো বলে দিয়েছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। তাহলে আমি আগে দুটো স্তম্ভকে আঁকবো। তাহলে এই হলো ভূমি এবং ভূমির ওপরে অবস্থিত এই একটা স্তম্ভ, এই হলো একটা স্তম্ভ, এটা হলো কিন্তু বলে দিয়েছে 180 মিটার, বেশ বড় সড়ো। আরেকটা স্তম্ভের দেখো উচ্চতা কত বলে দিয়েছে, 60 মিটার। ভাবো এইখানে একটা রয়েছে স্তম্ভ, এটা 60 মিটার, তাই জন্য একটু ছোট। তো এরকম দুটো স্তম্ভ রয়েছে, আমি স্তম্ভের নাম দিয়ে এই স্তম্ভের ওপরের নাম দিলাম এ, স্তম্ভের নিচের নাম দিলাম বি। আচ্ছা, এবারে এই যে দ্বিতীয় স্তম্ভটা যার মাপ হলো 60 মিটার, তার আমি নিচের মাপ দিচ্ছি সি আর উপরের নাম দিচ্ছি আমি ডি বলে। এবারে দেখো কি বলে দিয়েছে, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে, এই হলো দ্বিতীয় স্তম্ভের গোড়া, বলে দিয়েছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ। তাহলে দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার চূড়া, তার উন্নতি কোণ কত ডিগ্রি বলে দিয়েছে, তার উন্নতি কোণ কিন্তু দেখো বলে দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে। আবারও দেখো, দ্বিতীয়টার গোড়া থেকে আমি কোথায় গেলাম, প্রথমটার চূড়া, উন্নতি কোণ কত বলে দিয়েছে, 60। ঠিক আছে, তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত। প্রথমটির গোড়া, এটা হলো প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়া। ঠিক আছে, দ্বিতীয়টার চূড়ার উন্নতি কোণ কত। তাহলে দেখো এই হলো প্রথমের গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ার উন্নতি কোণ মানে এই জায়গাটায় কত, সেটা তো আমি জানি না। যেহেতু আমি জানি না তাহলে আমি ধরে নিচ্ছি থিটা। এই জায়গাটার মান আমি জানি না যেহেতু কত ডিগ্রি, আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে চলো আমরা এখানে কি করব, একটা একটা করে কাজ কিন্তু করব। দেখো দুটো ত্রিভুজ আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটো সমকোণী ত্রিভুজ। দেখো একটা বড় সমকোণী ত্রিভুজ যার নাম হলো এ বি, আর দেখো রয়েছে সি, এটা হলো একটা বড় সমকোণী ত্রিভুজ। আরেকটা দেখো রয়েছে ছোট সমকোণী ত্রিভুজ যার নাম হলো ডি বি সি, দেখো ডিবিসি, এই হলো ছোট সমকোণী ত্রিভুজ। তাহলে আমি আগে বড় সমকোণী ত্রিভুজ থেকে স্টার্ট করি। তাহলে বড় সমকোণী ত্রিভুজের নাম হলো ত্রিভুজ এবিসি। তাহলে আমি লিখবো কি, ত্রিভুজ এ বি সি থেকে পাই বলে আমি দেখো লিখবো, থেকে পাই। খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। দেখো এখানে আমরা কোন বাহুটার দৈর্ঘ্য বের করব বলো তো, কোন বাহুটার দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো এই ত্রিভুজে আমি কোন বাহুটার দৈর্ঘ্য বের করব। দেখো এই যে পুরো ত্রিভুজটা রয়েছে না এবিসি, এই এবিসিতে খুব ভালো করে দেখো, এই এবিসিতে এই বাহুটার মাপ কিন্তু বলে দেওয়া রয়েছে। আমি বের করতে চাই বি থেকে সি এর দৈর্ঘ্য। ঠিক আছে, বি থেকে সি এর দৈর্ঘ্য আমি বের করতে চাই ত্রিভুজ এবিসি এর। তাহলে আমি বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই। তাহলে বিসি বাহুকে আমি ওপরে লিখব। তাহলে দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে বলে। ঠিক আছে, আমি এখানে লিখছি প্রশ্নানুসারে। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমি বের করতে চাইছি, তাহলে এখানে আমি উপরে লিখছি বিসি। কোন বাহুটার দৈর্ঘ্য দেখো বলে দেওয়া রয়েছে, দেখো এই যে বড় সমকোণী ত্রিভুজ মানে এবিসিতে কোন বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, এবি। তাহলে এবিটাকে আমি লিখছি নিচে। তাহলে বিসি মানে কি, ভূমি, তাকে ওপরে লিখেছি। এবি মানে কি, লম্ব, নিচে লিখেছি। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি, কট। কত ডিগ্রি, এই যে ত্রিভুজ এবিসিতে, দেখো ত্রিভুজ এবিসিতে কোনটা দেখো কত রয়েছে, 60, দেখতে পেয়েছ। দেখো এই যে থিটা কোণটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা কিন্তু হলো ত্রিভুজ এই যে ডি বিসি এর। ঠিক আছে, ডিবিসি এর। আর ত্রিভুজ এবিসি এর কোণটা কত ডিগ্রি, সেটা হলো কিন্তু 60 ডিগ্রি। বোঝা গেল। তাহলে দেখো এবারে আমরা এখানে কত লিখব, কট 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কট 60 ডিগ্রির মান আমরা কত জানি, কট 60 ডিগ্রির মান হলো কিন্তু 1/√3। তাহলে দেখো এখানে আমরা বিসির জায়গাতে কত বসাবো, মান জানি না। এবির জায়গাতে কত বসাবো, দেখো এবির মান কিন্তু আমরা জানি 180 ডিগ্রি। বোঝা গেল। তাহলে এইবারে দেখো আমরা কোনাকুনি গুণ করবো, √3 এর সঙ্গে বিসিকে গুণ করলে কত হবে, √3 ইন্টু বিসি। আর 180-র সঙ্গে 1কে গুণ করলে কত হবে, 180।
এইবারে দেখো √3টা গুণ রয়েছে, ওই সাইডে পাঠাবো। পাঠালে কি হবে, হবে কিন্তু 180/√3। এবার আমি তোমাদেরকে কি বলেছি, হরে কখনো রুট রাখা যাবে না, এটাকে তুলতে হবে। তাহলে রুট তুলতে গেলে মানে করণী নিরসন করতে গেলে কি করতে হয়, তোমরা আমাকে বলো, যা লেখা আছে দেখে দেখে টুকবো। √3কে তুলতে চাই, তাহলে এখানে একবার √3 দিয়ে গুণ করব, আবার লবকে একবার √3 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে, দেখো বিসি ইজুকাল টু, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, √3 শুধু 3। আর উপরে দেখো 180-র সঙ্গে √3 গুণ করলে কত হবে, 180 √3। বোঝা গেল? চলো কাটাকুটি করি। দেখো 3 একে 3, 3 6 18, শূন্যটাকে কেটে এখানে নিয়ে নেব। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য দেখো আমি এখানে কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 60√3। কত পাচ্ছি তাহলে, 60√3। তাহলে দেখো এখানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই যে বিসি বাহু, এই যে বি থেকে সি পর্যন্ত তার মাপ আমি কত পেলাম বলো তো, পেলাম কিন্তু 60√3। বোঝা গেল, 60√3। এইবারে আমরা জানতে চাই কি, আমরা জানতে চাই এই যে ত্রিভুজটা রয়েছে না, দেখো এই যে ডি সিবি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে এই কোণটার মান বের করতে চাই, এই যে থিটা কোণের মানটা। তাহলে চলো থিটা কোণের মান তো বের করব। তাহলে আমাদেরকে আগে একটু লিখে নিতে হবে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি, ছোট্ট ত্রিভুজটার নাম BCD। দেখতে পাচ্ছ BCD, তাহলে BCD থেকে পাই বলে আমরা দেখো এখানে লিখব, ত্রিভুজ BCD থেকে পাই। তাহলে দেখো ত্রিভুজ BCD, এইখানে এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে না, ত্রিভুজ BCD, এখানে কিন্তু দেখো আমি দুটো বাহুরই মাপ জানি। দেখো সিডির মাপও জানি, আবার দেখো এই যে বিসি, এইটারও মাপ জানি। তাহলে এই ত্রিভুজ থেকে আমি তো কোনো বাহুর মাপ বের করতে চাইছি না, কোনো বাহুর মাপ বের করতে চাইছি না, আমি এই ত্রিভুজ থেকে একটা কোণের মান বের করতে চাইছি। এতক্ষণ পর্যন্ত আমি যে সমস্ত অঙ্কগুলো করতাম, সেই সমস্ত অঙ্কগুলো আমরা কি করতাম, একটা ত্রিভুজ বের করতাম এবং সেই ত্রিভুজ থেকে কোনো একটা বাহুর মাপকে বের করতাম, এবং যে বাহুর মাপটাকে বের করতাম সেটাকে ওপরে রাখতাম। এইবারে কিন্তু এই ত্রিভুজটা থেকে কোনো বাহুর মাপ জানতে চাইনি, বাহুর মাপ বরং এখানে বলে দিয়েছে, দেখো জানতে চেয়েছে কোণের মাপ। ঠিক আছে, তাহলে কোণের মাপ বের করব, প্রসেসটা সেই একই, কিন্তু প্রসেস সেই একই। দেখো যেহেতু এখানে সব বাহুর মাপ বলে দেওয়াই আছে, তাহলে কোন বাহুকে ওপরে রাখবো কোন বাহুকে নিচে রাখবো এসবের কোনো চাপ নিতে হবে না, যেটাকে ইচ্ছে ওপরে রাখো, যেটাকে ইচ্ছে নিচে রাখো, এই দুটো বাহুর মধ্যে যাকে ইচ্ছে ওপর নিচ করে রাখো। তো ভাবো আমি এখানে কি করছি, এই ভাবো বিসি, এটাকে আমি উপরে রাখছি বিসি, আর এই যে দেখো ডিসি, এটাকে আমি ভাবো নিচে রাখছি ডিসি। তাহলে বিসি মানে কি, বিসি মানে হলো ভূমি, উপরে লিখেছি ভূমি, নিচে লিখেছি লম্ব, তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি, কট। কত ডিগ্রি, কোনো ডিগ্রি নেই, এটাই হলো আসল কথা, কোনো ডিগ্রি নেই, কি রয়েছে, থিটা। এটাই তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে দেখো আমি এখানে লিখছি কট, এখানে লিখছি থিটা, বিসির জায়গাতে কি লিখবো, দেখো বিসির মান আমরা কত জানি, 60√3। আবার দেখো ডিসির মান আমরা কি জানি, দেখো ডিসির মান হলো কিন্তু 60। তাহলে দেখো আমরা এখানে কি করব, 60কে কাটবো, তাহলে থাকছে কত, কট থিটা ইজুকাল টু √3। এইবারে তোমরা কিন্তু আমাকে বলবে, এই উত্তরটা কিন্তু তোমরা আমাকে দেবে যে √3টা কট কত ডিগ্রির মান, কট কত ডিগ্রির মান হয় √3। আমি কটেরই কেন জানতে চাইছি, আমি তো টেনেরও জানতে চাইতে পারতাম, সাইন কোসেক এইগুলো তো জানতে চাইতাম, আমি কটেরই কেন জানতে চাইছি, কারণ এখানে কট রয়েছে বলে। তাহলে বলো কট কত ডিগ্রির মান হয় √3, তো সর্বদা মনে রাখবে কট কিন্তু 30 ডিগ্রির মান হয় √3। তাহলে √3 এর নিচে আমি কি লিখছি, কট 30। বোঝা গেল? তাহলে দুই সাইড থেকে কি কি কেটে যাবে, কট কট, তাহলে পড়ে থাকবে কি, থিটা আর 30। তাহলে থিটা ইজুকাল টু আমরা কত পেলাম, 30 ডিগ্রি। তাহলে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, প্রথম বাড়ির গোড়া থেকে, খুব ভালো করে দেখো বলে দিয়েছে, প্রথম বাড়ির গোড়া থেকে দ্বিতীয় বাড়ির চূড়ার উন্নতিকোণ কত, এই হলো প্রথম বাড়ির গোড়া, সেইখান থেকে এই হলো দ্বিতীয় বাড়ির চূড়ার উন্নতিকোণ কত আমি জানতাম না, এখন বের করে নিয়েছি, কত হয়েছে, 30 ডিগ্রি। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে জাস্ট আমরা উত্তর লিখবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি, প্রথম বাড়ির গোড়া থেকে, প্রথম বাড়ির গোড়া থেকে
গোড়া থেকে দ্বিতীয় বাড়ির ঠিক আছে চূড়ার উন্নতিকোণ, প্রথম বাড়ির গোড়া থেকে দ্বিতীয় বাড়ির চূড়ার উন্নতিকোণ কত? উন্নতিকোণটা আমরা বের করলাম 30 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। চলো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগের অঙ্কে? 16 দাগের অঙ্কে, যেখানে দেখবে বলে দিয়েছে সূর্যের উন্নতি কোণ কত বলে দিয়েছে 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কি বলে দিয়েছে 60 মিটার বেশি হয়। তাহলে বলে দিয়েছে স্তম্ভটির উচ্চতা কত। খুব ভালো করে দেখো, একই ধরনের অঙ্ক। তো দেখো প্রথমে না আমি একটা এখানে সূর্যকে আঁকছি। তো ভাবো এই হলো একটা সূর্য আর এই হলো না একটা স্তম্ভ, ঠিক আছে, এই হলো একটা স্তম্ভটার আমি আগে একটা নাম দিই। স্তম্ভটার নাম হলো উপরে এ দিচ্ছি, নিচে বি দিচ্ছি। এবারে ভাবো সূর্যের আলো এরকমভাবে পড়ছে, ঠিক আছে, সূর্যের আলো এরকমভাবে পড়ছে। দেখো সূর্যের আলো যদি পড়ে তাহলে ছায়া কোথায় পড়বে? দেখো এই যদি হয় একটা স্তম্ভ, ঠিক আছে, এই যদি হয় একটা স্তম্ভ তাহলে ছায়া কোথায় পড়বে? ছায়া পড়বে কিন্তু ভূমিতে। এইবারে দেখো কি বলে দিয়েছে, প্রথমে কত ডিগ্রি উন্নতি কোণে রয়েছে সূর্যটা? দেখো সূর্যটা কিন্তু রয়েছে 45 ডিগ্রি উন্নতি কোণে, ঠিক আছে, 45 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে দেখো আমি এখানে কত লিখছি 45 ডিগ্রি। ওকে, আমি এখানে দেখো লিখছি কত 45 ডিগ্রি। এইবারে দেখো কি বলে দিয়েছে, এইবারে দেখো সূর্যের আলো তো এরকমভাবে পড়ছে। আচ্ছা সূর্যটাকে আমি আরেকটু এরকম করে আঁকি, ঠিক আছে, সূর্যের আলো এইখানে ভাবো সূর্য রয়েছে, ঠিক আছে, আর সূর্যের আলো ভাবো এইরকমভাবে পড়ছে। কত ডিগ্রি উন্নতি কোণে রয়েছে সূর্যটা? দেখো সূর্যটা কিন্তু দেখো বলেই দিয়েছে 45 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে। এইবারে কি বলেছে, এইবারে দেখো বলে দিয়েছে যে সূর্যটা নিজের স্থান পরিবর্তন করে, হয় না সূর্য কখনো মাথার উপরে থাকে, কখনো আবার অনেকটা পিছিয়ে যায়, মাথার উপর থেকে পূর্ব দিকে চলে যায়, পশ্চিম দিকে চলে যায়, এরকম হয়। তো দেখো বলে দিয়েছে 45 ডিগ্রি উন্নতি কোণে ছিল, এবারে 45 থেকে কমে গিয়ে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো তো 30 ডিগ্রি হচ্ছে মানে আমরা কি এই দিকে যাব, মানে বাম দিকে যাব নাকি ডান দিকে যাব? আমি যদি এখানটায় সি দিই, ঠিক আছে, তাহলে ভাবো তাহলে আমরা কোন দিকে যাব? ভাবো আমি যদি সি বিন্দুতে দাঁড়িয়ে আছি, এবার তোমরা আমাকে বলো যদি এই যে ছায়াটা, এখন ছায়াটার দৈর্ঘ্য কতটা বি থেকে সি, এইবারে তোমরা বলো যদি সূর্যটা 30 ডিগ্রি কোণে থাকে তাহলে আমরা এই দিকে যাব নাকি এই দিকে যাব? দেখো তোমাদেরকে বলেছি এইটা হলো 45 আর এই যে এই কোণটা হলো কত 90, তোমরা জানো তো এই কোণটা হলো 90। তাহলে দেখো 45 এদিকে কত হবে 50, 60, 70, 80, এখানে 90 হবে। তাহলে ছোট সংখ্যা বললে আমরা কোন দিকে যাব? এই দিকে যাব। এটা 45 বলে এদিকে 40, 30 এইরকম, বোঝা গেল? তাহলে 30 ডিগ্রি কোন দিকে হবে? এই সাইডে হবে, বোঝা গেল? 30 ডিগ্রি হবে এই সাইডে। তাহলে এইবারে দেখো আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি বলে। তাহলে এই যে 30 ডিগ্রি মানে এই দিকে হবে কোনটা। এইবারে তোমরা আমাকে একটা কথা বলবে, যতক্ষণ 45 ডিগ্রিতে ছিল সূর্যটা ততক্ষণ ছায়ার দৈর্ঘ্য কত ছিল? বিসি, বি থেকে সি। এখন যখন 30 ডিগ্রি কোণে রয়েছে সূর্যটা, এখন যখন 30 ডিগ্রি কোণে রয়েছে সূর্যটা, ঠিক আছে, 30 ডিগ্রি কোণে রয়েছে মানে সূর্যটা আরও হয়তো এই দিকে চলে এসছে, আরও হয়তো এইরকম এই দিকে চলে এসছে, মাথার ওপর থেকে আরও এই দিকে চলে এসছে, এসে এই দিকে এরকমভাবে সূর্যের আলো পড়ছে, ঠিক আছে। তাহলে খুব ভালো করে দেখবে যখন সূর্যটা 30 ডিগ্রি কোণে চলে এসেছে তখন কিন্তু ছায়াটা বিসি থেকে বেড়ে গিয়ে বিডি হয়ে গেছে। তাহলে দেখো কোণ যত কমছে ছায়া তত বাড়বে, কোণ যত 45 থেকে কমে কমে 30 ডিগ্রি হবে না তত কিন্তু ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাবে। কতটা বেড়ে গেছে এক্ষেত্রেও দেখো বলে দিয়েছে 60 মিটার বেড়ে গেছে, তাই তো? তাহলে 60 মিটার বেড়ে গেছে, ঠিক আছে, 60 মিটার বলে দেখো আমি এখানে লিখছি 60 মিটার কিন্তু ছায়ার দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে আমাদের কাছে অ্যান্সারে জানতে চাইছে স্তম্ভের উচ্চতা কত। তাহলে স্তম্ভ মানে আমাকে কি বের করতে হবে? এবি, আমাকে স্তম্ভ মানে বের করতে হবে এবির দৈর্ঘ্য। তো এই ধরনের অঙ্ক তো তোমরা আগের ভিডিওতে করেইছো। প্রথমে আমরা ছোট ত্রিভুজটা নেব। ছোট ত্রিভুজের নাম কি তোমরা দেখতে পাচ্ছ? ছোট ত্রিভুজের নাম হলো এবিসি, তাই না? দেখো এ বি সি। তাহলে ছোট ত্রিভুজ, তাহলে লিখবো কি ত্রিভুজ এ বি সি থেকে পাই
ত্রিভুজ ABC থেকে পাই। তাহলে দেখো এখানে ত্রিভুজ ABC থেকে যদি পাই আমরা প্রথমেই কি লিখবো, প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে বলে দেখো আমি এখানে লিখবো কোন বাহুটার মাপ বের করতে চাইছি, AB, সেটাকে আমি লিখে ফেলি ওপরে। কোন বাহুটার মাপ বলে দেওয়া রয়েছে, কোনো বাহুর মাপই বলে দেওয়া নেই, তাহলে AB, আর আমি নিচেই BC বাহুটাকে লিখছি। তাহলে AB মানে আমি কি লিখলাম, লম্ব। BC মানে আমি কি লিখেছি, নিচে BC লিখেছি মানে ভূমি। লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, tan। ডিগ্রিটা এখানে দেওয়া রয়েছে 45, ঠিক আছে। তাহলে tan 45 এর মান কত, tan 45 এর মান হলো 1, ঠিক আছে। ওপরে AB যেমন আছে আছে, নিচে BC যেমন আছে আছে। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, এই যে BC দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ। একের এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, একের সাথে গুণ করে দেবো। তাহলে BCর সঙ্গে 1 গুণ হলে কি হবে, BC ইজ ইকুয়াল টু কি, AB। বোঝা গেল? তাহলে আমি এটার নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ বলে। এইবারে আমরা কি করব, এই বড় ত্রিভুজটাকে নেব। বড় ত্রিভুজের নাম কি, দেখো ABD, দেখতে পেয়েছো তো, বড় সমকোণী ত্রিভুজটার নাম ABD। তাহলে আমরা লিখবো কি, ত্রিভুজ ABD থেকে পাই বলে কিন্তু আমরা লিখবো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম, ত্রিভুজ ABD থেকে পাই। তাহলে ওই একইভাবে প্রশ্নানুসারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবার লিখবো কি, প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে লিখে এবার কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাইছি আমরা, স্তম্ভের দৈর্ঘ্য মানে কি, এই যে AB, সেটাকে চলো আমি উপরে লিখবো AB। আর নিচে আমি ভূমিটাকে লিখছি, অর্থাৎ এই যে B থেকে শুরু করে এই পুরো D পর্যন্ত। তাহলে কি লিখছি, BD। তাহলে AB মানে কি, লম্ব, BD মানে ভূমি। লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, tan। কত ডিগ্রি, এখানে দেখো কোনটা কত ডিগ্রি রয়েছে, 30, ঠিক আছে। তাহলে tan 30 মান কত, তোমরা আমাকে বলো tan 30 মান কত, 1/√3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু AB জায়গায় লিখবো AB। এইবারে কিন্তু খুব ভালো করে দেখবে, এখানে দেখো লেখা রয়েছে BD। দেখো BDকে না আমি দুটো ভাগে ভাগ করে লিখবো। BD মানে আমরা কি বলতে পারি, এই B থেকে C পর্যন্ত একটা, আবার এই C থেকে D পর্যন্ত একটা, তাই না। BD মানে B থেকে C, আবার C থেকে D। তাহলে আমি এটাকে দুভাগে ভাগ করে লিখছি, BC প্লাস CD, BC প্লাস CD। বোঝা গেল? তাহলে এখানে 1/√3 যেমন আছে আছে। আচ্ছা, AB এর মান তো আমি জানিই না, বাদ দাও। আচ্ছা, শুধু আমরা এখানে একটা জিনিস চেঞ্জ করব। দেখো এখানে দেখো রয়েছে BC, তো দেখো BC ইজ ইকুয়াল টু কী লেখা রয়েছে, AB। তাহলে আমি এই যে BCর জায়গাতে কি লিখতে পারি, AB। বোঝা গেল? তারপরে দেখো এখানে লেখা রয়েছে দেখো CD, CDর জায়গাতে আমরা কি লিখতে পারি, এই যে দেখো C থেকে D, তার মাপ কত, 60। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, 60। তাহলে আমি কি করলাম, দুটো জায়গায় চেঞ্জ করলাম, CDর জায়গায় লিখলাম 60 আর BCর জায়গাতে কি লিখলাম, AB লিখলাম। কিন্তু এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। এরপরে দেখো আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখো, এরপরে কিন্তু খুব ভালো করে দেখো, কোনাকুনি গুণ করব। দেখো √3 এর সঙ্গে আমরা ABকে গুণ করব। গুণ করলে কত হবে, হবে কিন্তু √3 ইন্টু AB, তাই না। আবার দেখো একের সঙ্গে আমরা যদি এইটাকে গুণ করি তাহলে কত হবে, AB প্লাস 60 যেমন আছে আছে, AB প্লাস 60 যেমন আছে আছে, ঠিক আছে। এইবারে দেখো √3 আর ABকে আমরা গুণ করলে কত পাবো, AB √3, তাই না। আমরা কি পাবো, AB √3। আর এই ABটাকে সমান চিহ্নের এই সাইডে আনলে কি হবে, মাইনাস AB। 60 এই দিকে যেমন আছে থাক। এবারে আমরা কি করব, কমন নেব। দেখো এখানেও AB এখানেও AB, তাহলে AB কমন নেব। নিলে কি পড়ে থাকবে, দেখো AB কমন নিলে এখানে √3 পড়ে থাকবে। এখান থেকে AB কমন নিলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এবারে দেখো, আবার দেখো এখানে আমরা AB ইজ ইকুয়াল টু কী পাবো, দেখো ABর সাথে গুণ ছিল, এটা এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। 60র নিচে গিয়ে বসবে √3 - 1। বোঝা গেল? এবারে আমরা কি চাই, নিচের এই রুটটাকে তুলতে চাই, করণী নিরসন করতে চাই। তাহলে করণী নিরসন কিভাবে করে তোমরা কিন্তু জানো। একই জিনিস এখানে লিখবো, যা লেখা আছে লিখলাম তো, খুব ভালো করে দেখবে। একই জিনিস √3 - 1, ওই একই জিনিস লিখবো, চিহ্নটাকে পাল্টে দিয়ে, এখানে মাইনাস রয়েছে সেটাকে আমরা প্লাস দেব। আবার √3 + 1কে আমরা ওপরে লিখবো √3 + 1। বোঝা গেল?
তাহলে দেখো এবারে এ বি ইজুকাল টু কত হবে, দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কী হবে, উত্তরে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার দেখো 60-র সঙ্গে এটা গুণ হলে কত হবে, দেখো এটা যেমন আছে থাক, ঠিক আছে, √3 + 1 এটা যেমন আছে থাক। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে তোমরা খুব ভালো করে আমাকে দেখো অঙ্কটাকে, দেখো খুব ভালো করে দেখো, √3 এর মাথাতে স্কোয়ার মানে কি, শুধু 3, 1-এর মাথাতে স্কোয়ার মানে কত, 1, আর উপরে যেটা লেখা রয়েছে আমি দেখে দেখে জাস্ট টুকছি। ঠিক আছে, তাহলে দেখো আবার এ বি ইজুকাল টু কত হবে, দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2। ঠিক আছে, তাহলে তাহলে 2 হচ্ছে, আর দেখো 60 যেমন আছে আছে। তাহলে এবারে এই √3-এর জায়গায় আমরা মান বসাবো। ঠিক আছে, তাহলে √3-এর জায়গায় চলো আমরা মান বসাই। বসালে কত হবে বলো তো, দেখো √3-এর মান কিন্তু তোমরা সবাই জানো, সেটা হলো 1.732, তাই না? তাহলে √3-এর জায়গাতে আমি কত বসাচ্ছি, 1.732 প্লাস এখানে দেখো কী লেখা রয়েছে 1, তাহলে আমি এখানে দেখো 1 লিখছি। এইবারে দেখো যোগ করলে তাহলে কত হবে, আমি যদি এবার এই সাইডে করি অঙ্কটাকে, তাহলে দেখো দেখো আবার দেখো এখানে এ বি, তাহলে এখানে দেখো আমরা যদি এখানে দেখো কত রয়েছে 60, আর এটাকে যোগ করি 1.732, দেখো 1.732 তার সঙ্গে আমি যোগ করবো, এখানে দেখো কত রয়েছে 1, তাহলে 1 যদি আমি যোগ করি না, তাহলে কত পাবো, পাবো কিন্তু এইটা 2.732। ঠিক আছে, আর এখানে দেখো কত রয়েছে দেখতেই পাচ্ছ, 60 রয়েছে, তাহলে 60 ইন্টু এখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ চিহ্ন, তাই তো, তারপরে কত রয়েছে 2.732, আর দেখো নিচে কত রয়েছে, নিচে দেখো রয়েছে 2। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে নিচে লিখছি 2। তাহলে এবারে দেখো আমরা একটু কাটাকুটি করি, দেখো 2 1 কে 2, 60-কে ভাগ করলে কত হবে 30। তাহলে চলো এবারে আমরা গুণ করবো, ব্যাস অঙ্ক শেষ। 30-র সঙ্গে এইটাকে, তাহলে চলো 30-র সঙ্গে আমি যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, দেখো আমি এই জায়গাটাতে করছি, 30-র সাথে গুণ করবো, হ্যাঁ 2.732, তার সঙ্গে যদি 30 গুণ করি তাহলে হবে, তাহলে দেখো এখানে গুণ করলে কত হবে, 0 দিয়ে গুণ করলে হবে 0 0 0। আচ্ছা 3 দিয়ে 2কে গুণ করলে হবে 6, 3 3 9, 3 7 21-এর 1 হাতে কত রয়েছে 2, 3 2 6 আর 2-এ কত হবে 8। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু এইটা। আচ্ছা দশমিকের পরে যেহেতু 3টে সংখ্যা, তাই জন্য আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর পর এখানে দশমিক দেবো। তাহলে আমরা এ বি ইজুকাল টু কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 8196। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। শুধুমাত্র অ্যান্সারে কি জানতে চেয়েছে যে স্তম্ভটির উচ্চতা কত। তাহলে এখানে জাস্ট তোমরা এরকমভাবে লিখে দেবে, স্তম্ভটির উচ্চতা কত, স্তম্ভটির উচ্চতা হলো 81.96 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে স্তম্ভটা মানে তোমরা বুঝতে পেরেছো তো কোন অংশটা, স্তম্ভটা মানে হলো এই যে এ থেকে পুরো শুরু করে বি পর্যন্ত, তার মাপ হলো কিন্তু 81.96 মিটার। ওকে, হয়ে গেল এই অঙ্কটা আমাদের শেষ। এবারে আমরা করব 17 দাগের অঙ্কটা, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। সেখানে দেখবে বলে দিয়েছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত আনুভূমিক রেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে, খুব ভালো করে দেখবে, চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। তো দেখো আমি প্রথমে এখানে একটা চিমনিকে আঁকি, তো ভাবো এই হলো একটা চিমনি। ঠিক আছে, এবারে এই হলো আনুভূমিক তল। এবারে আনুভূমিক তল থেকে, আনুভূমিক তলের ভাবো এইখানে একটা বিন্দু রয়েছে। আগে আমি চিমনির নাম দিই, এই হলো একটা চিমনি, যার উপরে নাম দিচ্ছি এ, নিচে আমি নাম দিচ্ছি বি বলে, এবং চিমনি থেকে অনেকটা দূরে আনুভূমিক তলে একটা বিন্দু রয়েছে, আনুভূমিক সরলরেখায় কোনো একটা বিন্দু, যার আমি নাম দিলাম সি বলে। এবারে দেখো বলে দিয়েছে আনুভূমিক সরলরেখায় অবস্থিত এই একটা বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায়, এই বিন্দু থেকে, সি বিন্দু থেকে চিমনির দিকে এগিয়ে যাচ্ছি। দেখো চিমনি কোথায়, এ বি, চিমনির দিকে আমি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এগিয়ে যাওয়ায় 30 ডিগ্রি যে কোণটা ছিল, এই কোণটা তো ছিল কত বলে দিয়েছে, দেখো 30 ডিগ্রি। সেই 30 ডিগ্রি থেকে দেখো চিমনির দিকে এগিয়ে যাচ্ছি, মানে এই দিকে আসছি,
তাই জন্য 30 ডিগ্রি থেকে উন্নতি কোণটা কত হয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রি মানে আমি কোন দিকে আঁকবো, এই দিকে আঁকবো, তাই না? 60 ডিগ্রি মানে দেখো যদি 60 ডিগ্রি না হয়, ভাবো 30 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি না হয় 20 ডিগ্রি হতো, 30-এর কম যদি হতো তাহলে আমরা কোন দিকে যেতাম, এই দিকে যেতাম। এবারে 30-এর বেশি তার মানে আমরা এই দিকে আসবো, কারণ এই কোণটা আমরা কত জানি 90, এই কোণটা আমরা জানি কত 90, তাই না? তাহলে 30-এর থেকে বড় 40, 50, 60, 70, 80, তারপরে এখানে 90, বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। আর তাছাড়া বলেও দিয়েছে দেখবে এই বিন্দু থেকে চিমনির দিকে আমি এগিয়ে এলাম, কতটা পথ এগিয়ে এসেছি সেটা কি বলে দিয়েছে 50 মিটার, অর্থাৎ সি থেকে আমি এই দিকে এগিয়ে আসছি, যেখানে আমি নাম দিচ্ছি ডি বলে, 50 মিটার, ঠিক আছে? তাহলে সি থেকে আমি এই দিকে এগিয়ে এলাম কত 50 মিটার। এইবারে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চাই যে চিমনির উচ্চতা মানে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে দিয়েছে। তো তোমরা তো পারবে, এটা সবাই জানো কিভাবে করতে হয়। তো দেখো প্রথমে আমরা ছোট ত্রিভুজটা নেব, ছোট সমকোণী ত্রিভুজের নাম কি এ বি ডি, তাই তো? তাহলে প্রথমেই আমরা লিখব কি ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে, ঠিক আছে? প্রথমে আমরা এরকম হেডিং দেব এ বি ডি থেকে পাই। তারপরে আমরা কীরকমভাবে স্টার্ট করব তোমরাই আমাকে বলো। কোন বাহুটাকে ওপরে লিখবো, আগে তো আমরা লিখে ফেলবো প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি আগে লিখছি কি প্রশ্নানুসারে, কোন বাহুটাকে ওপরে লিখবো, যে বাহুটাকে বের করতে চাই অর্থাৎ এবি। তো আমি দেখো এখানে এবিকে লিখছি ওপরে। কোন বাহুটার মাপ বলে দিয়েছে, এখানে কোনো বাহুর মাপই বলে দেয়নি, তাহলে আমি বিডিকে নিচে লিখছি, হ্যাঁ বিডিকে। তাহলে তোমরাই আমাকে বলো এবি মানে কি লম্ব, সেটাকে লিখেছি ওপরে, বিডি মানে কি ভূমি, তাকে লিখেছি নিচে। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি টেন। কত ডিগ্রি দেখো দেওয়া রয়েছে 60 ডিগ্রি, তাহলে চলো আমি এখানে কত লিখবো 60 ডিগ্রি, টেন 60-র মান কত √3, তাই না? এবি যেমন আছে আছে, বিডি যেমন আছে আছে, বোঝা গেল? এবারে দেখো বিডি দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই দিকে চলে গেলে কি হবে গুণ হয়ে যাবে √3 এর সাথে। তাহলে √3 এর সঙ্গে বিডি গুণ হলে কি হবে √3 বিডি, √3 বিডি ইজুকাল টু এইদিকে কী পড়ে থাকবে এবি। এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এইবারে নেক্সট যে ত্রিভুজটা, এবারে নেক্সট ত্রিভুজ মানে হলো বড় সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই যে এ বি সি, বোঝা গেল এবিসি। চলো সেটাকেই আমরা লিখবো। তাহলে চলো আমরা আবার এখানে আমি হেডিং দিচ্ছি, লিখবো কি ত্রিভুজ, এবার আমি লিখবো ত্রিভুজ এ বি সি থেকে পাই বলে আমরা দেখো এখানে লিখবো। তাহলে দেখো আমরা এবারে এখানে হেডিং দিলাম ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে ওই একইভাবে প্রশ্নানুসারে বলে এখানে আমি দেখো লিখছি প্রশ্নানুসারে কোন বাহুটাকে ওপরে রাখবো, যে বাহুটাকে বের করতে চাইছি। কোন বাহুটাকে বের করতে চাইছি চিমনি মানে কোনটা এবি, এবিকে বের করতে চাইছি, তাকে লিখছি ওপরে। কোন বাহুটা বলে দেওয়া আছে, বলে দেওয়া তো নেই কিছুই, তাহলে বি থেকে সি, এটাকে আমি নিচে লিখছি, ঠিক আছে? তাহলে এবি মানে কি লম্ব, বিসি মানে ভূমি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি টেন। তাহলে আমি এই দিকে দেখো কি বলে লিখবো টেন, বোঝা গেল? কোনটা দেখো কত রয়েছে 30, দেখো আমি এইদিকে কত লিখবো 30 ডিগ্রি। তাহলে এখানে আমি কি লিখেছি এবি বাই বিসি, ঠিক আছে? এবি বাই বিসি। তাহলে চলো আমরা এবার এখানে মান বসাবো। তাহলে দেখো মান বসালে কত হবে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো tan 30-র জায়গাতে আমরা মান কত বসাবো 1/√3। তারপরে দেখবে এখানে দেখো রয়েছে কি এবি, এবির জায়গাতে আমরা মান কত বসাবো, এই দেখো এবি মানে হলো √3 বিডি, দেখতে পেয়েছো? তাহলে এবির জায়গাতে আমরা কি লিখবো √3 ইন্টু বিডি, ঠিক আছে? এইবারে দেখো এখানে দেখো রয়েছে কি বিসি, বিসি মানে আমরা কি লিখবো খুব ভালো করে দেখো, বিসি মানে হলো বি থেকে পুরো এই এতটা সি। এবার বিসি মানে হলো এই দেখো বি থেকে ডি, আবার দেখো ডি থেকে সি, তাহলে বিসি মানে হলো কি বিডি আর ডিসি, তাই না? তাহলে আমি বিসির জায়গাতে কি লিখতে পারি, লিখতে পারি বিডি প্লাস ডিসি, বোঝা গেল? এইবারে চলো আমরা আরেকটা মান বসাবো, সেটা আমরা কি বসাবো 1/√3 যেমন আছে আছে। দেখো √3 বিডি দেখে দেখে আমি দেখো টুকে দিচ্ছি, তারপরে দেখো আবার দেখো আমি লিখছি বিডি প্লাস, খুব ভালো করে দেখবে ডিসির জায়গাতে কত বসাবো, এই যে দেখো ডি থেকে সি পর্যন্ত কত রয়েছে দেখো 50, তাহলে দেখো আমি এখানে কত লিখছি কিন্তু 50, বোঝা গেল? এইবারে আমি এইখানে এরকমভাবে দাগ কেটে করছি অঙ্কটাকে, খুব ভালো করে কিন্তু দেখো।
দেখো এবার আমি কোনাকুনি গুণ করব। দেখো √3 তার কোনাকুনিতে কী রয়েছে, এই অংশটা। তাহলে আমি কার সঙ্গে কী গুণ করব, √3 এর সাথে গুণ করব এই অংশটা, এই যে √3 BD। তাহলে আমি কী গুণ করব, √3 BD, ঠিক আছে। এরপরে দেখো আমি আর কি গুণ করব, এই যে BD + 50 তার সাথে গুণ করব কাকে, 1কে। তাহলে BD + 50-এর সঙ্গে 1কে গুণ করলে কী হবে, হবে BD + 50 যেমন আছে তেমনই থাকবে, তাই না? 1-এর সঙ্গে গুণ করলে কি সেটাই থাকে। তাহলে এখানে দেখো √3 আর √3 গুণ করলে শুধু 3, BD যেমন আছে আছে, আর এখানে কি রয়েছে, রয়েছে কিন্তু BD + 50। এইবারে দেখো আমরা কি করব, এই যে 3BD যেমন আছে থাক, এই বিডিটাকে সমান চিহ্নের এই সাইডে আনলে কী হয়ে যাবে, -BD, আর এখানে 50 যেমন আছে আছে। তাহলে দেখো 3BD থেকে একটা BD বিয়োগ করলে কি থাকবে, 2BD, ঠিক আছে। তাহলে এইবারে দেখো দুইটা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দিই। এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে, হবে ভাগ। তাহলে বিডিকে আমি যদি, এই যে 50কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 25 হবে। তাহলে BD = কী রইল, BD = পেলাম কিন্তু 25। অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে চিমনির উচ্চতা, মানে A থেকে B, এইটা আমি পেলাম কিন্তু BD, মানে B থেকে D, মানে এই অংশটুকুনি পেলাম কত, 25। তাহলে অ্যান্সারে তো আমাকে BD জানতে চাইনি, জানতে চেয়েছে AB। তাহলে আমাকে ABর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই BDর মানটাকে 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আমরা এখানে লিখব BD = 25, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে দেখো কী লেখা রয়েছে, √3 × BD = দেখো লেখা রয়েছে AB। তাহলে দেখো আমরা কি করব, √3 যেমন আছে আছে ইন্টু BDর জায়গাতে কত লিখবে, দেখো BDর মান কত পেয়েছি, 25, তাই তো। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, দেখো √3 আর 25কে যদি গুণ করি তাহলে হবে কত, হবে কিন্তু 25 √3, হয়ে গেল। তাহলে AB মানে হলো এই যে চিমনি, তার মান আমরা কত পেলাম, 25 √3। তাহলে তোমরা কিন্তু এটার উত্তর লিখে নেবে। অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে যে চিমনিটির উচ্চতা কত, তো তোমরা লিখে নেবে, অতএব চিমনিটির উচ্চতা হলো 25 √3, ঠিক আছে।